রাত 9টা, সপ্তাহের প্রথম দিন। আবার ভাবনা চিন্তা বদলে দেওয়ার মতো কিছু সত্যি নিয়ে আপনাদের সামনে আমি পিউ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বঙ্গ রাজনীতির উত্তাপ। তবে নেতারা যা করছেন, যা বলছেন, তা দেখে শুনে আমার মনে হচ্ছে 2025 নয় ত্রেতা বা দাপর যুগে রয়েছে। বঙ্গ রাজনীতির রামায়ণে গত কয়েকদিন নেতারা রাম নাম জপেছেন। রামের পর সত্যনারায়ণও এন্ট্রি নিয়েছেন। তৃণমূল বিজেপির কুরুক্ষেত্রে এবার নয়া চরিত্র, শকুনি। শকুনি সরকার হোক বা বিরোধী, একে অন্যের মুখে শুধুই শকুনি। মানে বঙ্গ রাজনীতির আকাশে শকুনি ঘুরছে। কি খুঁজছে? এটাই তো লাখ টাকার প্রশ্ন। এই যেমন রামনবমীর সকালে মিছিলে বেরিয়ে বিজেপির শুভেন্দু অধিকারীকে বিঁধলেন তৃণমূলের শওকত মোল্লা। শুনুন। বাংলায় শকুনি হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকের বাংলায় সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের মধ্যে দাঙ্গা বাঁধানোর যে চক্রান্ত আজকের এই শকুনি মামা করছে, ও কোনোদিন সফল হবে না। বিজেপি পিছিয়ে থাকার পাত্র মোটেই না। তাদের সুরও চড়া। অর্জুন সিং, সেই মহাভারতের খল চরিত্রের কথা তার মুখে। কাকে বিধে বললেন? কুণাল ঘোষ তো আমি বলি না, শকুনি মামা আছে। ও বদলা নেওয়ার জন্য কৌর বংশকে নাশ করার জন্য শপথ নিয়েছিল, আর ব্যানার্জি পরিবারকে নাশ করার জন্য শপথ নিয়েছে। একটা এফিডেভিট দিয়ে বলতে পারি, কোর্টে একটা এফিডেভিট দিয়ে বলতে পারি যে আমি তৃণমূলে আছি, তৃণমূলেই থাকবো। তো অর্জুন বাবুকে একটা এফিডেভিট দিয়ে আগামী 1 বছরের গ্যারান্টিও দিতে পারবেন? এই যেন কথার ওপর কথা সাজিয়ে পাহাড় তৈরি। আচ্ছা, হঠাৎ এই শকুনির আমদানি কেন? মহাভারতের অন্যতম খল চরিত্রের নাম শকুনি। এই শকুনির অস্ত্র কি ছিল? পাশা। যে পাশা খেলায় হেরে সর্বস্ব খুইয়েছিলেন পাণ্ডবরা। তবে শকুনির সঠতার নেপথ্যে অন্য কাহিনীও রয়েছে। কুরু বংশ ধ্বংসই ছিল শকুনির লক্ষ্য। গান্ধার রাজ সুবলের ছেলে শকুনি, তার বোন ছিলেন গান্ধারী। ভীষ্ম বন্দী করেন গান্ধার রাজ আর তার পরিবারকে। কারাগারে অনাহারে মৃত্যু হয় রাজা সুবলের। ছেলে শকুনিকে কুরু বংশের বিরুদ্ধে প্রতিশোধের নির্দেশ দেন তিনি। ভাগ্নেদের সঙ্গে থেকেই সেই লক্ষ্য পূরণ শুরু করেন শকুনি। বাংলার রাজনীতিতেও লক্ষ্য এখন 2026। সেই 26-এর লক্ষ্যেই কি শকুনির আমদানি? ভোটের আগে বাংলায় মহাভারতের যুদ্ধ, তাহলে এখানেও শকুনি ঘুরছে। আচ্ছা, এই শকুনিরা কি খুঁজছে সত্যি স্পষ্ট নয়, কিন্তু তারা কি দেখতে পাচ্ছে মানুষ বড় অসহায়? সত্যি বড় অসহায়। আপনি যদি নেতা বা কেউকেটা না হন, তাহলে আপনার খোঁজ রাখার কেউ নেই। আদালতের রায় যাদের চাকরি গেল, তাদের কথাই ভাবুন। তাদের ঘরে কাল থেকে হাঁড়ি চড়বে? উত্তর কোনো নেতার কাছে নেই। নেতাদের খুশি করার দায় আমারও নেই। আমি যা বলি সত্যি বলি, আর সেটা আপনারা জানেন। সেটা আপনার সত্যি, জনতার সত্যি। আদালতে চিহ্নিত অযোগ্যদের কথা বাদ দিলেও প্রায় 19,000 শিক্ষক, কারো ঘরে অসুস্থ বৃদ্ধ বাবা মা, কারোর কোলের শিশু, কি হবে তাদের? ডুবতে বসা মানুষ হাতের কাছে খড়কুটো যা পায় আঁকড়ে ধরে, বেঁচে ফেরার স্বপ্ন দেখে। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী সভাও যেন তেমনই একটা খড়কুটো। একটু সাহারা পেতে রাত ভর অপেক্ষা, যেন কোনো একটা ম্যাজিক হয়ে যাবে নেতাজি ইন্ডোরে। রাতারাতি সব চাকরি আবার ফিরে আসবে, আবার আগের মতো সকালে তড়িঘড়ি করে রেডি হয়ে স্কুলে যেতে হবে। যে প্রতীক্ষার প্রতিটি মুহূর্তে লেখা রইল হতাশার কথা, অসহায়তার কথা। আমাদের তো পরীক্ষার ডিউটি দেওয়ার কথা, আমরা কেন রাস্তায় থাকবো? আমাদের সম্মান কোথায়? বাড়ি থেকে বেরোতে পারছি না, আমরা চুপ করে ঘরের মধ্যে ঢুকে থাকতে হচ্ছে। কেন? কি দোষ, কি অপরাধ আমাদের? যোগ্য হয়েও
শিক্ষিকা নই জানি, স্কুলের বাচ্চাগুলোর কাছে আর পৌঁছাতে পারবো না জানি, আমার পরবর্তী ভবিষ্যৎ আমার সন্তানকে কীভাবে মানুষ করব জানি না। তাহলে আমার এই এতগুলো জানি না আর যেগুলো জানি তার মধ্যেখানে ফারাক অনেকটা। 3 শতাব্দীতে বহু মানুষের অসহায়তা বারবার দেখেছে এই মহানগরী। সোমবার আবার দেখল এদের কেউ MA, কেউ MSc, এখন সবার সঙ্গী চোখের জল। আমার চাকরি গেছে, আমি জানি আমার কি পরিস্থিতি, এটা কাউকে বোঝানোর নেই, কেউ বুঝবে না, আমি বললেও কেউ বুঝবে না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনের রাস্তাও এদিন ফের বারবার সাক্ষী হলো অসহায়তার। অপেক্ষা কাক ভোর থেকে, যেন খড়কুটোর মতো সরকারি আশ্বাস আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা। জাহাজ ডুবতে বসলে যেমন লাইফ জ্যাকেটের জন্য হাহাকার শুরু হয়, ঠিক তেমন ওএমআর শিট নিজেদের যোগ্য প্রমাণের নথি হাতে লাইনে দাঁড়ালেন ওরা, যদি কোনো সুরাহা হয়। অনেকেই বলছেন এর থেকে বড় অসহায়তা আর কি? তিলে তিলে মারার থেকে আমাদের একবারে ফাঁসি দিয়ে দিতে পারতো। আমাদের জন্য কিচ্ছু নেই, আমাদেরকে অন্ধকারে ফেলে দিয়েছে। আমাদের চাকরি হারিয়েছে, চাকরি ফেরত চাই আমরা। নেতাজি ইন্ডোরের সামনের ফুটপাত, অপেক্ষায় ক্যান্সার আক্রান্ত 2 চাকরিহারা। জমায়েত, পাস পাওয়া নিয়ে টানাটানি, ধাক্কাধাক্কি, মারামারি, যেখানে কেউ ছিটকে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন অনেকে। সকাল থেকে এই ছবিগুলো জুড়ে ছড়িয়ে থাকলো শুধুই অসহায়তা, শুধুই চোখের জল, শুধুই আরতি। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহলে কি দাঁড়ালো? আশ্বাসের 2 মাস। তাহলে কি দাঁড়ালো? আশ্বাসে মিলায় বস্তু। সত্যি আশ্বস্ত হয়েছেন চাকরিহারারা, চাকরি ফেরানোর ঘোষণাও তো করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু আশ্বাসে কি চাকরি মিলবে? প্রশ্ন মনে নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নেতাজি ইন্ডোর ছাড়লেন চাকরিহারারা। তার চেয়েও বড় প্রশ্ন যোগ্য অযোগ্য এই নিয়ে। এই বাছাই সম্ভব না হতেই তো বাতিল হলো 25,752 জনের চাকরি। মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সঙ্গে সাক্ষাতের পর এই প্রশ্নটাই ফিরে এলো। মুখ্যমন্ত্রী নিজেও বললেন 2টো ভাগ করা হবে, যোগ্য অযোগ্য। জানি যুযুধান প্রতিপক্ষের তরজায় চড়চড়িয়ে রাজনীতির পারদ উঠল, আর এই প্রশ্নে চর্চা শুরু হলো মুখ্যমন্ত্রীর মন্তব্যে। শুনুন। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। যোগ্য কারা, অযোগ্যই বা কারা, এই প্রশ্ন তো থাকে। মুখ্যমন্ত্রী শেষে বললেন সুপ্রিম কোর্টের থেকে তিনি তালিকা চাইবেন, আগে যোগ্যদের দেখা হবে বললেন মুখ্যমন্ত্রী, তারপর অযোগ্য কারা তিনি সেটা দেখবেন। তাই যোগ্য কারা অযোগ্য কারা, যদি এটার উত্তর এত সহজ হয় তাহলে তো চাকরি যেত না। মুখ্যমন্ত্রী আজ যা বললেন তারপর বিরোধীরা যেন বসেছিল ওঁত পেতে। শুনুন তাদের রিয়াকশন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আগে যোগ্যদেরটা করে নি, তারপর অযোগ্যদেরটা দেখবো, মানেটা কি? এটা কি দেখবেন? চেষ্টা করে যান, বহুদিন থেকে চেষ্টা করছেন। মস্তিষ্ক বিকৃতি না ঘটলে মুখ্যমন্ত্রীর আসনে বসে কে কথা বলতে পারেন? আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন, তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে। এই তরজায় তো ওই প্রশ্নটাই আবার বড় হয়ে গেল, কে যোগ্য কেই বা অযোগ্য? কিভাবে নিশ্চিত করা যাবে যোগ্য অযোগ্যের ফারাক? কারণ তা যদি করা যেত 2016 এসএসসির পুরো প্যানেলটা কি আদৌ বাতিল হতো? যার জেরে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হলো। যোগ্যদের কাজ চালিয়ে যেতে বলেছেন এদিন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তো এখানেই, যাদের চাকরি বাতিল হলো তাদের মধ্যে যোগ্য কারা? কারা স্কুলে পড়াবেন? কারা কাজ চালিয়ে যাবেন? কারণ হলো কারা যোগ্য কারা অযোগ্য প্রশ্নের উত্তরই তো জানা নেই।
2021 সালে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় সিবিআইকে তদন্তভার দেন। বেআইনি নিয়োগ বাতিলেরও নির্দেশ দিয়েছিলেন তিনি প্রথম। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয়। পরে সিঙ্গল বেঞ্চ কিছু নির্দেশ বহাল রাখে। এরপরে হাইকোর্টই প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয়। চাল আর কাঁকর আলাদা করা যায়নি। নির্দেশে স্পষ্ট জানিয়ে দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্ট প্রথমে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিলেও দীর্ঘ শুনানির পর হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে, কারণ সেই এক গেরো যোগ্য অযোগ্য। এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছিল এ বাছাই করা সম্ভব। শেষমেশ বাছাই হয়নি, ফলে গোটা প্যানেল গেছে জলে। তবে কাদের টাকা ফেরত দিতে হবে 12% সুদে তা জানিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার চাকরিহারাদের সঙ্গে সাক্ষাতে সুপ্রিম কোর্টের কাছেই তালিকার আবেদন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এইটা আমরা ক্লারিফিকেশন চাইবো কোর্টের কাছে ফার্স্ট। আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে, আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন, যারা স্কুলে যেতেন, তাদের জন্য আপনাদের কি ক্লারিফিকেশন? যে ক্লারিফিকেশন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেওয়ার কথা, সেই ক্লারিফিকেশন তিনি আদালতের কাছে চাইছেন। তালিকা কখনো সুপ্রিম কোর্ট দিতে পারে না, কাগজ যার কাছে আছে দিয়ে দিতে পারে, আর কাগজ আছে এই সরকারের কাছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে, ফলে তালিকা তাদের দিতে হবে। কখনোই সুপ্রিম কোর্টকে কোনো কিছু তালিকা দেওয়ার জন্য রিভিউ পিটিশনের মাধ্যমে এটা বলা যায় না, আইনে এরকম কোনো কিছু নেই। কাদের 12% হারে সুদে টাকা ফেরত দিতে হবে? তারা অযোগ্য। মুখ্যমন্ত্রী বললেন যোগ্যরা যাবেন, স্কুলে কাজ করুন। মুখ্যমন্ত্রী বলেছেন অযোগ্য কারা তিনি পরে দেখে নেবেন। তার মানে মুখ্যমন্ত্রীর কাছে কি পরিষ্কার যোগ্য কারা? যদি তাই হয় তাহলে সেই তালিকা আদালতে এসএসসি দিতে পারলো না কেন? যোগ্য কারা সেটা নির্দিষ্ট তথ্য সামনে আসছে না কেন? যোগ্যদের চাকরি হারাতে হলো কেন? কোনো উত্তর নেই। কেন আলাদা করা গেল না, উত্তরটা দেবেন কে? আর যখনই প্রশ্ন করা হচ্ছে তখনই শুধু তু মে খেলা। ওর দায়, ওর জন্য হয়নি। উল্টো দিক বলছে না না ওই দায়ী। তরজা চেনা, তরজা জারি, কিন্তু উত্তর নেই এই প্রশ্নের। যোগ্য অযোগ্য বাছাই করার দায় কার? কার জন্য চাকরিহারা যোগ্যরাও? কারা স্বেচ্ছাশ্রম দিয়ে ভলান্টিয়ারি করে স্কুলে যাবেন সুপ্রিম কোর্টের রায়ের পরও? যোগ্য কারা? কার কাছে আছে উত্তর? তালিকা আছে? প্লিজ সামনে আনুন, প্লিজ। যারা চোখের জলে ভাসাচ্ছেন তাদের নাম, যারা যোগ্য তাদের নাম সামনে আনুন। এখানেই তো প্রশ্ন। এই অসহায়তা এমন যা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, কারণ ওই অসহায়তা ঠিক যার সেই বুঝতে পারছে। চাকরি হারানো মানুষগুলো জানেন হঠাৎ ঘুম থেকে উঠে যদি আর চাকরি নেই, আর মাসের শেষে মাইনে পাওয়া যাবে না শুনতে হয়, তাহলে কেমন লাগে। তাই একটু আলোর আশায় তাকিয়েছিলেন নেতাজি ইন্ডোরের বৈঠকের দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আশা ছিল নেতাজি ইন্ডোরের সভায় কোনো ম্যাজিক মন্ত্রে হারানো চাকরি ফিরিয়ে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বললেন মুখ্যমন্ত্রী? রায়ের পর যে সহমর্মিতা তিনি দেখিয়েছিলেন ঠিক সেই সুরেই ভেসে এলো আশ্বাস। বললেন তিনি বেঁচে থাকতে যোগ্য কারো চাকরি যাবে না। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়।
সুপ্রিম কোর্টের নির্দেশে যে চাকরি বাতিল হয়েছে তা ফিরবে কোন পথে? নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা ব্যানার্জি শোনালেন অন্য কথা। শুনুন, তিনি বলছেন যোগ্য হলে কারো কাজে যেতে বাধা নেই। কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? নেতাজি ইন্ডোরের সভার পর পাল্টা প্রশ্ন চাকরিহারাদের। সরাসরি তারাও ছুড়ে দিয়েছেন প্রশ্ন। আমাদেরকে স্কুলে যেতেই হবে আমরা জানি, কিন্তু আমাদের ন্যায্য অধিকার বা মর্যাদার সঙ্গে আমরা যেতে চাই। সিভিক ভাবে আমরা বা ভলেন্টিয়ার ভাবে যেতে চাই না। আমরা আমাদের পুরনো জায়গা ফেরত পাবো, তবেই আমরা সার্ভিসে যাব। কি করে যাব? ভলেন্টিয়ার সার্ভিসের জন্য কি আমি এতদিন ধরে পরীক্ষা দিয়ে এত কিছু করে এসেছি? আচ্ছা, শিক্ষকরা না হয় ক্লাসে ফিরে যাবেন, কিন্তু তারপর কতদিন চলবে এই অবস্থা? 3 মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট, বলছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশ্বাস 2 মাস। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। 2 মাস হোক 3 মাস হোক, স্বেচ্ছাশ্রম দেবেন শিক্ষকরা, ভলেন্টিয়ারি করবেন স্কুলে গিয়ে। তাদের চাকরি চলে গেছে জেনেও তারা স্কুলে পড়াবেন, শিক্ষাকর্মীরা স্কুলের কাজগুলো করবেন, বেতন পাবেন। এই প্রশ্ন তো চাকরিহারাদের প্রত্যেকের। তাহলে এই স্বেচ্ছাশ্রম তারা দেবেন কেন? ঠিক এখানেই মুখ্যমন্ত্রী বলছেন তিনি এই 2 মাস পুষিয়ে দেবেন। যোগ্যদের চাকরি বাঁচাতে সরকারের এক নয় একাধিক প্ল্যান রেডি আছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। প্ল্যান এ থেকে ই পর্যন্ত সব রেডি, দাবি মুখ্যমন্ত্রীর। আর যে ভলান্টিয়ারি সার্ভিসের কথা নিয়ে এত বিতর্ক, সে কথা কেন বলছেন ব্যাখ্যা ওই নেতাজি ইন্ডোরের মঞ্চেই দিয়েছেন মমতা ব্যানার্জি। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা ক্ল্যারিটি চাইবো। ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব। ডোন্ট ওয়ারি। আচ্ছা, যাদের জন্য এত প্রতিশ্রুতি, যারা প্রায় মারামারি হাতাহাতি করে নেতাজি ইন্ডোরে ঢুকলেন মুখ্যমন্ত্রীর কথা শুনবেন বলে, আশ্বাস বাণী শুনবেন বলে, নতুন উপায়ের খোঁজ পাবেন বলে, তারা আশ্বস্ত হয়েছেন আজকের নেতাজি ইন্ডোরের মিটিং এর পর? এটা বলেছে সেটা 50, সেটা আশ্বস্ত হতে পারছি না। কাজে করে দেখাবে, সেখানে আশ্বস্ত হবো। আশা তো আমাদের রাখতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অ্যাসিওরেন্স পেতে এসেছিলাম কি না আমরা 60 বছর পর্যন্ত পার্মানেন্ট পোস্টে চাকরি করব, সেই আশ্বস্ত আমরা হইনি। আমরা কোনো রকম দুর্নীতিতে অংশগ্রহণ করিনি। সুতরাং আমরা যে স্কুলে যে চাকরিতে যেভাবে বহাল ছিলাম, সবেতন সেইভাবে আমরা বহাল থাকতে চাই। তার জন্য সরকারকে কি করণীয় সরকার করবে, আমরা কোনো প্রতিশ্রুতিতে মানি না। আমরা আর কারোর প্রতিশ্রুতি মৌখিকভাবে বিশ্বাস করি না। দেশের সর্বোচ্চ আদালত আমাদের প্রতি ন্যায় বিচার করেনি। আশ্বস্ত আমরা। মুখ্যমন্ত্রী হ্যাঁ সম্ভব বললো মুখ্যমন্ত্রী। বলছেন আশ্বস্ত কি হিসেবে বলছেন? কি হিসেবে বলছেন? কি হিসেবে বলছেন আপনারা আশ্বস্ত কথাটা? হ্যাঁ যাবো, উনি যেতে বলেছেন, চাকরি করতে বলেছেন। চাকরি এখন আমাদের টার্মিনেট হয়নি, প্রমাণ হয়নি কে যোগ্য কে অযোগ্য। উনি সুপ্রিম কোর্টের কাছে জানবেন কে যোগ্য অযোগ্য। চাকরিহারারা যখন এই দোলা চলে, তখনই আইনি পদক্ষেপ শুরু করে দিল রাজ্য। নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী বললেন অভিষেক মানু সিংভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ ব্যানার্জি, প্রশান্ত ভূষণের মতো আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছে রাজ্য। আইনি পথেই মোকাবিলা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার দিনই সুপ্রিম কোর্টে আবেদন মধ্য শিক্ষা পর্ষদের। এই শিক্ষাবর্ষে অবৈধ বলে নিশ্চিতভাবে শনাক্ত না হওয়া চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতির আবেদন করেছেন তারা। নিজেদের আবেদনের সপক্ষে যুক্তিও সাজিয়েছেন।
রাজ্যে বহু স্কুল এমন রয়েছে এই রায়ের ফলে শিক্ষক কমে যাওয়ায়, শিক্ষাকর্মী না থাকায় রীতিমতো স্কুল চালানোর দায় হয়ে পড়েছে। নিজেদের যুক্তির সপক্ষে এইগুলো উদাহরণ হিসেবে দেখাচ্ছে পর্ষদ। আর এই আইনি লড়াই যে জোরদার হবে তা তো নেতাজি ইন্ডোর থেকেই বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই যে রয়্যাল বেঙ্গলের মতো ফাইট চলবে। চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতেও এ প্রশ্নের ধাঁধা কাটলো না। মুখ্যমন্ত্রী বললেন, যারা যোগ্য তাদেরটা আগে দেখব। যোগ্যের তালিকাটা কই? চাকরি খুইয়ে পরিবার নিয়ে পথে বসে প্রায় 26,000 মানুষ। একটু আশার আলো খুঁজে পেতেই তো নেতাজি ইন্ডোরে ছুটেছিলেন। অনেকেই রবিবার থেকে শহীদ মিনারে বসে আছেন। সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে তখন চাকরিহারাদের মধ্যে হুড়োহুড়ি, মারামারি, হাতাহাতি। কে ঢুকবেন নেতাজি ইন্ডোরে তা নিয়ে চাকরিহারাদের মধ্যেই দুটো পক্ষ হয়ে গেল। রাত থেকে কি অশান্তি! সেখানে বাকযুদ্ধ, হাতাহাতি, মারামারি, বিশৃঙ্খলা, উত্তেজনা তৈরি হলো। অভিযোগ কি? কেন? পাস নিয়ে সমস্যা। মানে মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়ার জন্য পাস বিলি হচ্ছিল। কিসের পাস? যোগ্যরাই একমাত্র ওই বৈঠকে যেতে পারবে, তারাই শুধু পাস পাবে, অযোগ্যরা নয়। আর যোগ্যদের অভিযোগ, কোট আনকোট যোগ্যদের, যে অযোগ্যরা এসে ওই পাস চাইছিল। এমনকি ছিনতাই করে নিয়ে যায় নেতাজি ইন্ডোরে ঢোকার পাস। আচ্ছা, এটা কে বাঁচলো? যোগ্য কারা, অযোগ্য কারা? কারা পাস বিলি করছিল? ওদের কাছেও কি এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আছে? তাহলে অভিযোগটাই বা কিসের ভিত্তিতে? যোগ্য কারা, অযোগ্য কারা? পাস অযোগ্যরা নিয়ে যাচ্ছে, ছিনিয়ে নিয়ে যাচ্ছে, অযোগ্যদের চেনা গিয়েছে তার মানে? তাহলে এতজনের চাকরি গেল কেন? আসলে পুরোটা ওই ধাঁধায় আটকে। যোগ্য কারা, অযোগ্য কারা। যোগ্য অযোগ্য বাছাই না হওয়ায় বাতিল হয়েছে 25,752 জনের চাকরি। কে যোগ্য, কে অযোগ্য? সুপ্রিম রায়ের পর এখন এই নিয়েই তুঙ্গে তরজা, দায় ঠেলাঠেলি চলছে, দোষারোপের পালাও। মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার গেট পাস নিয়েও এবার সেই যোগ্য অযোগ্য বিতর্ক। আর যা ঘিরে সংবাদ ধুন্ধুমার বাঁধল। দফায় দফায় বিশৃঙ্খলা, উত্তেজনা ছড়ালো নেতাজি ইন্ডোর চত্বরে। বচসা গড়ালো হাতাহাতিতে। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। পাস দিল কারা? কাদের দেয়া হলো পাস? আর এই নিয়ে প্রশ্ন তুললেন চাকরিহারারা। চিড়ে দিয়ে কার্ড কেড়ে নেওয়া হয়েছে। টেন্টেডরা অযোগ্যগুলো মেরে কার্ড কেড়ে নিয়েছে। আমার কার্ড আছে, বাট এদের দুজনের কার্ড কেড়ে নেওয়া হয়েছে। পুলিশ নীরব দর্শক। পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়েছে। পুলিশ উল্টে বলছে, আপনারা একজনকে বলছে আপনি সরে যান, নিজের প্রাণ বাঁচান, অন্যকে বাঁচতে দিন। মানেটা কি? আমরা যারা পাস ইস্যু করেছিলেন তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং সেখানে তারা যেটা বলেছিলেন যে এক্ষেত্রে নির্দিষ্ট ডকুমেন্ট যাচাই করেই কিন্তু এক্ষেত্রে তারা এই পাস ইস্যু করেছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কাঠুতো দেখতে পাচ্ছ যে যাদের কাছে পাস আছে তারা কিন্তু সেই পাস নিয়ে কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকছেন এবং তারা লাইন করে দাঁড়িয়ে রয়েছেন বাইরে। পাসও নাকি আবার বিক্রি হয়েছে, সেখানেও দুর্নীতি। এই পাসও বিক্রি করা হয়েছে, টাকা দিয়ে লোকে কিনে সেখানে ঢুকে গেছে। 12-14 লোক ধরে 7,000 কার্ড দিয়েছে। কাদাপাড়ায় তৃণমূল অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে। এটা ছিল একটা পলিসি শোনার ব্যাপার, জীবন যুদ্ধের পলিসি শোনা। ওখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি যে পাস ব্ল্যাক করে বিক্রি করতে হবে। এগুলো যাদের রাজনীতির নামে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা, যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে লোক জোগাড় করে আনে, ওগুলো ওই বিজেপি ভালো বলতে পারবে যারা অভিযোগ করছে। সুপ্রিম রায়ে চাকরিহারারা এদিনের মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে উদ্গ্রীব হয়ে ভিড় জমিয়েছিলেন নেতাজি ইন্ডোরে। সেখানে গেট পাস নিয়ে অভিযোগ আর তা ঘিরে বচসায় নজিরবিহীন ঘটনা দেখলেন রাজ্যবাসী। নেতাজি ইন্ডোরেও সেই একই বার্তা। আর মুখ্যমন্ত্রীর এই বার্তা পাওয়ার পর কি সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা? তারা কি সত্যি সত্যি চাকরিতে যাবেন? ভলান্টিয়ারি করে স্কুল চালাবেন?
তবে সার্ভিস ব্রেক না হওয়া থেকে সমস্যা সমাধানে ফের আইনি পথে যাওয়া বা 2 মাসের মধ্যে চাকরি ফেরতের আশ্বাসে তারা আশ্বস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে চিড়ে ভিজেছে। চাকরিহারারা মিটিং করেছেন নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে নিজেরা, তারপর একটি সাংবাদিক বৈঠকও করেছেন। আর সেই সাংবাদিক বৈঠকে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন সিংহভাগ চাকরিহারা যারা নিজেদের যোগ্য বলছেন তারা স্কুল চালু রাখবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর অনুরোধ তারা ফেলবেন না, তারা আগামীকাল থেকে স্কুলে স্কুলে যাবেন। তবে চাকরিহারারা আশ্বস্ত হলেন কিনা এই চর্চা ছাপিয়ে এখন কার্যত মুখ্য হয়েছে যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষের বাগযুদ্ধ। হুঙ্কার, হুঁশিয়ারি, তোপ কি নেই, তেতে উঠছে বঙ্গ রাজনীতি, আর ছন্দে ছন্দে চলছে রাজনীতির বাগযুদ্ধ। সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপির রুদ্রনীল ঘোষ লিখেছেন, যতই দামি উকিল ডাকুন, রাত হয় না দিন, চোরকে আড়াল করতে গিয়ে বেগড়বে ঠিক সিন। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু জ্বলে উঠেছেন। তিনি লিখেছেন, চোরকে আড়াল করেছিল গুজরাতের এক মোটা, চাকরিহারার লিস্টে দেখো মেদিনীপুরের কোটা। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো? মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রীর বাড়িতে 700 কোটি টাকা উঠেছে। সেই 700 কোটি টাকার 80 ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে। একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ, কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। উনি হচ্ছেন মুখোশ, মুখ হচ্ছেন উনার ভাইপো, যিনি চাকরি বেচেছেন 150 কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করে আগাগোড়া বিজেপি, সিপিএম সহ বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। উনি একটা জিনিস প্রমাণ করলেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে যারা তাদের বাদ দিতে চান, যারা দুর্নীতির পক্ষে তাদের উনি লালন পালন করতে চান। ভুল শুধরানোর সময় এসে গেছে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি। কাল যখন মহামান্য আদালত সুপার নিউমারি পোস্ট নিয়ে শুনতে শুরু করবে, একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি বাইরে আসবে এবং এই মুখ্যমন্ত্রী জেলের ভেতরে থাকবে। 15ই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। Whether because Bhattacharya will be isolated or not politically, this is my first question. CPM has to answer. উনি আজীবন চেষ্টা করে যান। আসলে উনি বিপদে পড়লে আমার নাম স্মরণ করেন, সাধারণভাবে বিপদে পড়লে লোকে দেবতার নাম স্মরণ করেন, তো উনি সেই জন্যই বিপদে পড়লে আমার নাম স্মরণ করেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস ঘিরে সোমবার দিনভর তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে চড়তে থাকলো রাজনীতির পারদ। তবে শুধুমাত্র সমাজ মাধ্যমের দেওয়াল জুড়ে বিপ্লব চলছে এটা ভাববেন না, বাগযুদ্ধ বাস্তবের মাটিতেও হচ্ছে, মানে রিয়েল ওয়ার্ল্ডে। আবার মিছিল, ধর্না, কালীঘাট চলো এসব কিছু রয়েছে বিরোধীদের, মূলত বিজেপির। চাকরি বাতিল ইস্যুতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার। এক্সাইড মোড়ে সে কি তুলকালাম। কালীঘাট অভিযানের আগে আটক বিজেপির যুব মোর্চার সদস্যরা। পুলিশ কার্যত ঘিরে ফেলে প্রত্যেককে। আটক হয়ে যান বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়। প্রিজন ভ্যানে তাকে তোলা হয়। রাজ্যের বিরুদ্ধে তোপ দাগছে তখন পদ্ম শিবির, তুঙ্গে চর্চা। তারপর পুলিশ যে মুহূর্তে ঘিরে ফেললো এই শপিং মল, ওই রেস্তোরাঁর ভিতরে দেখা মিলল বিজেপির যুব মোর্চার নেতাদের।
সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিল। যোগ্য অযোগ্য বাছাই করতে না পারাতেই সবার চাকরি খারিজ। রায়ের পর থেকেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে আক্রমণ সারাচ্ছে গেরুয়া শিবির, পাল্টা তোপ দাগছে শাসক শিবিরও। এই উত্তপ্ত আবহেই এক্সাইড মোড় থেকে কালীঘাট পর্যন্ত মিছিলের ডাক দেয় বিজেপি যুব মোর্চা। এই কর্মসূচি ঘিরেই সোমবার ধুন্ধুমার কাণ্ড এক্সাইড মোড়ে। অশান্তির আশঙ্কায় গোড়া থেকেই সতর্ক ছিল পুলিশ। মিছিলের অনেক আগে থেকেই ডিসি পদমর্যাদার অফিসার ছাড়াও র্যাফ নামানো হয়। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কোথাও একেবারে বিশৃঙ্খলা তৈরি হওয়ার একটা পরিকল্পনা তৈরি করেছিলেন তারা, যেটা পুলিশের কাছে আগেই খবর ছিল। এক্সাইড মোড়ে বিজেপির কর্মীরা কেউ গেলেই আটক করতে শুরু করে পুলিশ। যে মিছিল আজকে শুরু হওয়ার কথা ছিল এক্সাইড মোড় থেকে কালীঘাট পর্যন্ত, সেই মিছিল শুরু হওয়ার আগেই কিন্তু ধরপাকড় শুরু হয়ে গেল। এলাকায় বন্দর কর্তৃপক্ষের একটি অফিস রয়েছে, সেই অফিসে ঢুকে পড়েন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাদের আটক করা হয়। পাশাপাশি একটি শপিং মলে ঢুকে মহিলাদেরও আটক করে পুলিশ। এরপর ইন্দ্রনীল খা, লকেট চট্টোপাধ্যায়রা ঘটনাস্থলে গেলে উত্তেজনা আরও বাড়ে। তবে সবাইকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কালীঘাট পর্যন্ত যাওয়ার কথা থাকলেও এক্সাইড মোড় থেকে আর এগোতে পারেনি। রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন লকেট ইন্দ্রনীলরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে 26,000 চাকরি ফিরিয়ে দিক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চায় না যে আমাদের যারা যোগ্য তাদের নামগুলো আলাদা আসুক, কারণ অযোগ্য যারা আছে, যারা চুরি করেছে, তারা নইলে কালীঘাটে গিয়ে বলবে হিসেব দিতে যে যারা ঘুষের টাকা তৃণমূল কত টাকা পেয়েছে, কালীঘাটে গিয়ে কালীঘাটের টাকা চাইতে চলে যাবে। লকেট চট্টোপাধ্যায় নিজের হুগলিতে জিততে পারেননি, ওই এক্সাইডে গেছিলেন নিজেকে চার্জ করতে। সব মিলিয়ে যোগ্য অযোগ্য মিলিয়ে 26,000 চাকরি বাতিল ঘিরে শাসক বিরোধী তরজা তুঙ্গে। মুখ্যমন্ত্রী বলছেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন চাকরি হারাদের জন্য, লিগ্যাল টিম রেডি করছেন। আর এসব শুনে বিরোধীরা জ্বলে উঠে বলছে সব ভাঁওতাবাজি, ও সব কিচ্ছু না, সিচুয়েশন ম্যানেজ দেওয়ার চেষ্টা। আচ্ছা, স্কুলগুলোর সিচুয়েশন ম্যানেজ করা যাচ্ছে? এই ধরুন বল্লা বিদ্যাপীঠ, আপনি হয়তো নামই শোনেননি কোনোদিন, আমিও শুনিনি, বিশ্বাস করুন। এই প্রথম জানলাম, কারণ স্কুলটা তীব্র সংকটে রয়েছে। ওই 26,000 চাকরি বাতিল হলো, স্কুলের 3 জন টিচার আর 2 জন গ্রুপ ডি কর্মীর চাকরি গেছে। ফলে স্কুলের ঘন্টা কে বাজাবে কেউ জানে না, স্কুলটা প্রায় বন্ধের মুখে। পরীক্ষার জন্য ছাত্রদের সাহায্য করবে কে, ক্লাসরুম ঠিক করে দেবে কে, কেউ জানে না। এটা ছোট্ট একটা উদাহরণ, ছোট্ট একটা জেলার স্কুলের বল্লা বিদ্যাপীঠের উদাহরণ। 26,000 যারা চাকরি হারা এরকম বিভিন্ন স্কুলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সেগুলো কি হবে? সেই ক্রাইসিসটা কে ম্যানেজ করবে? স্কুল কে চালাবে? না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই, আপনারও নেই। বল্লা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল, এখানে প্রায় 780 জনের কাছাকাছি ছাত্রছাত্রী পড়াশোনা করে। কিন্তু এই মুহূর্তে যে সুপ্রিম কোর্টের রায়, তাতে অতল জলে পড়েছেন এই স্কুলের স্যার থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রী প্রায় 780, শিক্ষকের সংখ্যা ছিল 13, গ্রুপ ডি 2 জন এবং গ্রুপ সি 1 জন। ঝাড়গ্রামের বল্লা বিদ্যাপীঠে এমনই পরিস্থিতি ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুইয়েছেন ফিজিক্স এবং কেমিস্ট্রির শিক্ষক। ফলে কার্যত বন্ধই হতে বসেছে স্কুলের বিজ্ঞান বিভাগ। বন্ধ রয়েছে 11-12-এর ক্লাস। ওই শিক্ষকরাই নবম দশমের সায়েন্সের ক্লাস নিতেন। ফলে চরম সমস্যায় স্কুলের ছাত্র শিক্ষক সবাই। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর আমাদের শিক্ষক সংখ্যা এতদিন ছিল 13 জন, অশিক্ষক কর্মী ছিলেন 3 জন। সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের আমাদের পদার্থবিদ্যা এবং রসায়নের 2 জন মাস্টারমশাই চলে গেলেন। এর ফলে আমাদের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। সুপ্রিম নির্দেশে খুইয়েছেন চাকরি, তাও স্কুলে এসে পড়াচ্ছেন পড়ুয়াদের বিশেষভাবে সক্ষম শিক্ষক। হঠাৎ করতে চলে যাওয়া, এখন মানসিক অবস্থা ভালো নয়, কি করবো খুঁজে পাচ্ছি না। বাড়িতে 3 বছরের একটা ছোট মেয়ে আছে, আমি তাকাতেও পাচ্ছি না। বাবা বয়স্ক, এখন
কি করবো, মানসিক অবস্থা ভালো। বাচ্চাদের প্রতি ভালো লাগা এতদিন করেছি, এইটা নেই আর কি। তাই না, মানে ওদের তো সামনে পরীক্ষা, তাদের স্মুথলি চালনা করা যায়, সেই আশা একটু ভালো লাগাই আর কি। কি করবো, এখন তো খুঁজেও পাচ্ছি না, মানে এতটাই ডিপ্রেসড, হতাশাগ্রস্ত। আমাদের তো ঘন্টা বাজানোর যিনি দুজন ছিলেন মহামান্য আদালতের নির্দেশে, তাদের চাকরি আর নেই। আমাদের গ্রুপ ডি দুজন ছিলেন, দুজনই চলে গেছেন চাকরি ছেড়ে। উপায় নেই আমাদের, আর আমরাই বাজাচ্ছি যে যখন সময় পাই। যারা এবার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে তাদের ভবিষ্যতের কথা ভেবে স্কুল দফতরকে বিষয়টি জানানো হয়েছে। এখনো কোনো নির্দেশ আসেনি, তাই স্কুলের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে। যে গ্রুপ ডি ছিলেন তাদেরও চাকরি গেছে, আর সে কারণেই এই সমস্ত বেঞ্চ সেটিং থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলো স্যারদের সঙ্গে হাত লাগাতে হয়েছে এইখানকার ছাত্রছাত্রীদেরও। এসএসসির গোটা প্যানেল বাতিল আমরা জানি, বাসি খবর, কিন্তু তা নিয়ে রাজনীতি আকাশ ছুঁচ্ছে। কারণ এই পুরো বিষয়টাকে টেনে যদি 26-এর ইভিএম পর্যন্ত নিয়ে যাওয়া যায়, হয়তো কিছু লাভ হবে, সবাই ভাবছে। তবে আমি বলি কি, এসএসসিতে থামছে না পুরো বিষয়টা। খুব গভীর মেঘ, সংকটের গভীর মেঘ এবার প্রাথমিকেও। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ কি এবার বাতিল হলো বলে? সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। মামলা থেকে সরেই দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। কেন? বিজেপি অলরেডি তাল ঠুকতে শুরু করেছে, উনি ভয় পেয়েছেন, তাই সরে দাঁড়ালেন। মামলা চলে গেছে প্রধান বিচারপতির কাছে। নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করে সেই বেঞ্চে মামলা পাঠাবেন প্রধান বিচারপতি। মানে আরো খানিকটা সময় যাবে, কিন্তু তারপর সোমবার শুনানির জন্য অনেক প্রাথমিক শিক্ষক হাইকোর্টে এসেছিলেন। প্রসঙ্গত 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট পাশ করেন প্রায় 1,25,000 প্রার্থী। টেট উত্তীর্ণদের মধ্যে চাকরি দেওয়া হয় 42,949 জনকে। ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ তুলে গত বছরে হাইকোর্টে মামলা করেন প্রিয়াঙ্কা নস্কর সহ 140 জন চাকরি প্রার্থী। কি অভিযোগ? ওই 42,949-এর মধ্যে 32,000 প্রার্থী অপ্রশিক্ষিত। এছাড়াও সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই মামলায় 32,000 চাকরি বাতিল করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ছোটেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। সেই মামলারই শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। মামলা থেকে সরে গেলেন বিচারপতি সেন। এরপর নতুন বেঞ্চ, আরো খানিকটা সময়, কিন্তু 32,000-এর ভাগ্য বদলে যাবে তাতে। এটাও কি বাতিল হবে? তারপরের সংকটটা ভাবতে পারছেন? রাজ্যের উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা নাকি দুর্নীতির আতুর ঘর, এরকম অভিযোগ বারবার সামনে আসছে, বিভিন্ন ভোটের আগে বেশি করে আসছে। কিন্তু স্কুল, তার শিক্ষা ব্যবস্থা, তার যে আসল সংকট, সেটা দূর করার কোনো উপায়? শিক্ষা বাঁচুক, কারণ শিক্ষাই সমাজ গড়ে। কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব। 26,000 অলরেডি বাতিল, সুপ্রিম রায়, তার উপর যদি 32,000-এরও একই ধরনের পরিণতি হয়, কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? কি ক্রাইসিস! তবে ক্রাইসিস শুধু রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নয়, ক্রাইসিস আমার আপনার হিসেবেও। কেন জানেন? আমাদের পকেট ধরে সরাসরি টান দেওয়া হচ্ছে। কেন্দ্রের নয়া ঘোষণায় ফের মধ্যবিত্তের পকেটে টান। রান্নার গ্যাসের দাম বাড়ছে 1 লাফে 50 টাকা, প্রতি সিলিন্ডার 50 টাকা অন্তত রান্নার গ্যাসের দাম বাড়ছে। মানে যে গ্যাসের সিলিন্ডার আপনি রান্নাঘরে রাখেন, 50 টাকা বেশি দিতে হবে। এর আগে কেন্দ্র পেট্রোল ডিজেল নিয়ে জানিয়েছিল প্রতি লিটারে 2 টাকা করে বাড়ানো হচ্ছে এক্সাইজ ডিউটি। তবে
তবে কেন্দ্রের আশ্বাস ছিল এতে পেট্রোল ডিজেলের খুচরো দামে কোনো প্রভাব পড়বে না, মানে আমাকে আপনাকে পেট্রোল বা ডিজেল ভরাতে গেলে গাড়িতে এক্সট্রা টাকা দিতে হবে না। খানিকটা স্বস্তি পেয়েছিলাম দুপুরে। ওমা, বিকেল হতে না হতেই শুনি রান্নার গ্যাসের দাম বেড়ে গেল। তাহলে স্বস্তি পাচ্ছে আমজনতা? রান্নার গ্যাসের চাপ বাড়ছে। একবার ভাবুন, রান্নার গ্যাসের দাম বাড়লো 1 এপ্রিল থেকে। অতি প্রয়োজনীয় এবং প্রায় সব বাড়িতে ব্যবহৃত ওষুধের দাম বেড়ে গেছে। আপনার ওষুধের বিল বেড়েছে, আপনার রান্নার গ্যাসের বিল বাড়ছে। তারপর বিশ্ব মন্দার ছাপ, সে কথা পরে বলছি, আগে দেখুন রান্নার গ্যাস। একদিকে ট্রাম্পের শুল্ক নীতি, অন্যদিকে শেয়ার বাজারে ধস। বাজার এমনিতেই আতঙ্কে সিটিয়ে, তার মধ্যে আম জনতার হেসেলে প্রভাব। বাড়ছে রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি 50 টাকা করে বেড়ে গেল রান্নার গ্যাস। ফলে এ রাজ্যে এখন বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হলো 879 টাকা। What we have decided therefore is that the average price, not the average, the price per cylinder of LPG will increase by 50 rupees. In other words, from 500 it will go up to 550 and the other one will go up from 803 to 853. মার্কিন প্রশাসনের পারস্পরিক শুল্কের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় যখন বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী রয়েছে, সেই আবহেই পেট্রোল ডিজেলের ওপর শুল্ক বাড়ালো কেন্দ্র। পেট্রোল ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি 2 টাকা করে আবগারি শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। তবে এতে সাধারণের ওপর প্রভাব পড়বে না, এমনটাই আশ্বাস দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। Excise duty that you have seen increase is not to go on to the consumer on petrol and diesel. As I kept telling you, that excise increase is intended to compensate the oil marketing companies for the 43,000 crore that they have incurred as a loss on the gas part of it. এই শুল্ক বৃদ্ধির জেরে একটু বেশি কর গুনতে হবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিকে, কিন্তু তার প্রভাব আপাতত খুচরো বিক্রির ওপর পড়বে না। সোমবার কলকাতায় পেট্রোলের দাম ছিল 105 টাকার মতো, ডিজেল 91 টাকা 82 পয়সা প্রতি লিটার। বিভিন্ন সত্যি কথার মাঝে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা থাকে যা এক ঝলকে এখন দেখব। চাকরি বাতিল বিতর্কে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। আইন মেনেই 2 মাসের মধ্যে যোগ্যদের চাকরি ফেরত। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চাওয়া হবে নেতাজি ইন্ডোরে, বললেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ, নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি হারাদের নিয়ে কাজ চালাতে অনুমতির আর্জি, যোগ্যদের কাজে বহাল রাখার আবেদন। চাকরি বাতিলে ষড়যন্ত্রের অভিযোগ, পথে নামছে তৃণমূলের ছাত্র যুব সংগঠন। 9 এপ্রিল কলকাতায় প্রতিবাদ মিছিল, 11 এপ্রিল রাজ্য জুড়ে মিছিল কর্মসূচি। ব্যাপারটা রান্নার গ্যাস আর ওষুধের বিলেই যদি থেমে যেত, তাও মনকে বুঝিয়ে টুঝিয়ে মেনে নেওয়া যেত না। এটা যে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ আন্দাজই করতে পারছি না। কয়েকটা যদি তথ্য আপনাদের সামনে আনি, তাহলে আপনিও ভ্রুকুঁচ করবেন, কারণ আরো বড় সর্বনাশ হয়তো অপেক্ষা করছে। হয়তো আবার ওই চাকরিহারাদের দলে ভিড়ে যাওয়ার একটা ঘন কালো মেঘ আশঙ্কা তৈরি করছে, কারণ গোটা বিশ্ব বাজারে ব্যাপক ধস, বলতে পারেন গোটা বিশ্ব জুড়ে হাহাকার তৈরি হচ্ছে। শেয়ার বাজারে রক্তপাত যাকে বলে, ধস শব্দটা খুব ছোট, খুব হালকা, রক্তপাত। যে রক্তক্ষরণ বন্ধ হবে কি হবে না, হলে কিভাবে, তার উপায় বিশেষজ্ঞরাও হাতড়ে হাতড়ে পাচ্ছেন না। সপ্তাহের শুরুতেই ব্ল্যাক মানডে, লাখ লাখ কোটি টাকা স্রেফ উড়ে গেছে। গত শুক্রবার 5 লাখ কোটি টাকা বিশ্ববাজার থেকে গায়েব হয়ে গেছে। এরপর সপ্তাহের শুরুর দিনেও পতন। আমাদের শেয়ার বাজারেও একইভাবে রক্তক্ষরণ। সবাই বলছেন ব্ল্যাক মানডে 2.0, কিন্তু কি এই কালো সোমবার, যা আবার ফিরে আসার আশঙ্কা করছে
গোটা বিশ্ব? ভারতের উপর 26% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এই শুল্কের গুঁতো বিশ্বের প্রায় 180টা দেশে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, যদি ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক প্রত্যাহার না করেন তাহলে 1987 সালের ব্ল্যাক মানডে ফিরে আসবে বিশ্বে। 1987 সালের 19শে অক্টোবর সোমবার বিশ্বের সর্ববৃহৎ ধস দেখেছিল শেয়ার বাজার। বিশ্বজুড়ে মুছে গিয়েছিল 1.71 ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্বমন্দার আশঙ্কা জোরদার হয়েছিল আরও। সেই কালো সোমবার ফিরে আসার শঙ্কা জাঁকিয়ে বসেছে। ভারতের বাজার খুলতেই সকালে 1400 পয়েন্ট পড়ে যায় সেন্সেক্স। 20 লক্ষ কোটি টাকা উবে যায় বাজার থেকে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করে ব্ল্যাক মানডে। গত সপ্তাহে মার্কিন বাজারে মাত্র দুদিনে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল 1.1 ট্রিলিয়ন ডলার। এই সপ্তাহেও কি সেই রক্তপাত জারি থাকবে তা নিয়ে চরম টেনশন। এক ট্রাম্পের জেরে তোলপাড় বিশ্বের বাজার। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য নির্বিকার। তার দাবি এটা একটা ওষুধ খাওয়ার মতো। অসুস্থ অর্থনীতিকে সুস্থ করার জন্য এই ধাক্কা দরকার। Pain in the market. At some point, you're unwilling to tolerate this idea of a Trump put. Is there a threshold? I think your question is so stupid. I mean, I think it's I don't want anything to go down, but sometimes you have to take medicine to fix something. নিজের দেশকে সুস্থ করার চেষ্টায় বিশ্ব বাজার অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু তার নিজের দেশও কি সুস্থ থাকছে? প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বলি কি, রাজনীতির শকুনদের মুখে ছাই পড়ুক। শকুনদের আর রাজনীতির লাশ খুঁজতে হবে না, বরং মানুষের জয় হোক। শুরু করেছিলাম না মানুষ বড় কাঁদছে বলে। মানুষই পারে মানুষের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি বদলে দিতে। আর সেই আশা নিয়ে শেষ করব আজকের যা বলবো সত্যি বলবো। আবার আগামীকাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।